হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো উত্তরার রেস্তোরাঁর আগুন, আহত অবস্থায় 7 জন উদ্ধার। এবং তৃতীয় শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যাচ সেরা জাকের, সিরিজ সেরা মাহেদী। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবিদ চৌধুরী। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। এএফ হাসান আরিফ 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরে একটি রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কয়েক ঘন্টা লাগা এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের জন্য বাংলাদেশের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সব পক্ষ ও অঞ্চলের বাইরের স্টেক হোল্ডারদের ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা বন্ধ করার জন্য সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান। অধ্যাপক ইউনূস তার বক্তৃতায় বলেন, তারা এমন এক সময়ে একত্রিত হয়েছেন যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 14 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যা অব্যাহত রয়েছে। এই বর্বরতা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। কম করে বললে, দীর্ঘদিন ধরে মেনে চলা আন্তর্জাতিক নিয়ম নীতি, আইন ও কনভেনশনের প্রতি ইসরায়েলের নির্লজ্জ অবজ্ঞায় চরম হতাশার মধ্যে আছি বলে জানান তিনি। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরাই বাকি সংস্কার করবে। জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে ষড়যন্ত্র চলছে। আওয়ামী দোসররা যাতে বাজার সিন্ডিকেট করতে না পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও জানান, ভারত সহযোগিতার নামে লুটপাট করে নিয়ে যাবে, এক দলকে ক্ষমতায় রাখতে দেশের গণতন্ত্রকে ধ্বংস করবে, সেই ভারতেই বিরোধিতা অবশ্যই করবে তারা। সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। তাই স্পষ্ট প্রেস সচিব কি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনব। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। কেরানীগঞ্জের চুনকুটিয়া রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দস্যুতার মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা করে। কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, আত্মসমর্পণ করা 3 ডাকাত লিওন মোল্লা, আরাফাত ও সিফাতকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 3 জনকে শুক্রবার বিকেলে আদালতে
তুলে 7 দিন করে রিমান্ড আবেদন করা হবে। এদিকে ঘটনার পর এখনও থমথমে কেরানীগঞ্জের চুনকটিয়া এলাকা। বৃহস্পতিবার দুপুরে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে 3 জন। ঘটনাটি টের পেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিলে ভেতরে আটকে পড়ে ডাকাতরা। প্রায় 3.5 ঘন্টা পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। ভারতে খুন হওয়া বাংলাদেশের আলোচিত সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে শুক্রবার এই তথ্য জানা গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানান, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে বাবা আনার ও মেয়ে ডরিনের ডিএনএ নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা দুটির ডিএনএ মিল পাওয়া গেছে। সিআইডি জানায়, খালো ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মরদেহের খণ্ডিত অংশগুলো বাংলাদেশের সাবেক এমপি আনারেরই। গত নভেম্বরের শেষ দিকে কলকাতায় গিয়ে ডিএনএ নমুনা জমা দেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। চলতি বছরের মে মাসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দর হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত বুধবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। হাঁটি হাঁটি পাপা করে 6-এর ছন্দে পা রাখল বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীলতার প্রতীক দৈনিক দেশ রূপান্তর। এই উপলক্ষে রাজধানী বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় দেশ রূপান্তর প্রকাশক ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলেছে দেশ, সেভাবে এগিয়ে যাবে দেশ রূপান্তর। আর রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান বলেন, নতুন বছর একটা সুবর্ণ সময়ের বছর। 2025 সাল দেশ রূপান্তরের জন্য একটি সুন্দর বছর হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীল প্রতীক দৈনিক দেশ রূপান্তর পূরণ করল সফলতার 6 বছর। 6-এর ছন্দে উপলক্ষে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে কেক কেটে দিনটির বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও দেশ রূপান্তর প্রকাশক মাহির আলী খান রাতুল, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন PJ উল্লাহ, SM শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কবির উদ্দিন আহমেদ। এ সময় দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মাহির আলী খান রাতুল তার বক্তব্যে দেশ রূপান্তরকে এগিয়ে নেওয়ায় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকারসহ প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে দেশ, সেভাবেই এগিয়ে যাবে দেশ রূপান্তর। প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং আমাদের হকার ভাইরা, যারা আমাদের সাথে নিরলসভাবে একটা টিমওয়ার্ক করে দেশ রূপান্তরকে একটি ভালো অবস্থানে আসার জন্য সহযোগিতা করেছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আশা করি দেশের তরুণ এবং দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশ রূপান্তর এই একই প্রচেষ্টায় সামনের বছর আমরা সবাই একসাথে কাজ করে দেশকে আমরা সমৃদ্ধির দিকে নিয়ে যাব। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশা করি দেশ রূপান্তরের শুভকামনা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর আশা প্রকাশ করে তিনি বলেন, 2025 দেশ রূপান্তরের জন্য একটা সুন্দর বছর হবে। যে আজকে আমরা 6 বছর থেকে 7 বছরে পদার্পণ করছি, এটা আমি মনে করি দেশ রূপান্তরের সম্পাদক, প্রকাশক
সকল কর্মকর্তা কর্মচারী তাদেরই অবদান। আশা করি নতুন বছরের সামনে আমরা 2025 এটা আমি মনে করি একটা গোল্ডেন অপরচুনিটির মাস এবং পরিবর্তনের সময়। সেখানে পরিবর্তনের সাথে সাথে দেশ রূপান্তরেরও একটা পরিবর্তন আসবে বলে আমি আজকে যারা উপস্থিত সকল কর্মকর্তার মধ্যে যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, মানে উজ্জ্বল হাসি, এবং তাদের কাছে মনে হলো যে এটা নতুন উদ্যম নিয়ে কাজ করবেন, সেটা দেখে আমি আশা করছি যে 2025 আমাদের একটা সুন্দর বছর যাবেন। নতুন বছরে নতুন উদ্যমে প্রিয় প্রতিষ্ঠানকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও কর্মীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর অভিজাত উত্তরা ক্লাব লিমিটেডের নির্বাচনকে ঘিরে নানা আয়োজনে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রেসিডেন্ট প্রার্থী গাউস ইউ খানের উদ্যোগে ইউনিএল টেনিস কোর্ট মিলনায়তনে গ্র্যান্ড মিউজিক্যাল নাইট ও শীতের পিঠা উৎসব ও নৈশ ভোজের আয়োজন করা হয়। এ সময় উত্তরা ক্লাবের সফল প্রেসিডেন্ট গাউস ইউ খান উপস্থিত থেকে সদস্যদের বরণ করে নেয়ার পাশাপাশি ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, বিনোদন কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলে সদস্যদের ভরপুর করে আগামীতে এই ক্লাবকে আরও দৃষ্টিনন্দন করা হবে। এছাড়াও ক্লাবের উন্নয়নের ধারাবাহিকতায় অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার কথা বলেন তিনি। আগামী 25 ডিসেম্বর উত্তরা ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে এই ক্লাব প্রাঙ্গণ। সিলেট তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 3 ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরও 2 জন। সকালে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বাকের সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতকের ছাত্রদল কর্মী তাহমিদ, মাহি এবং মহান। সুনামগঞ্জের ছাতক পৌর এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মী প্রাইভেট কার যোগে জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘের সড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতেই চালকসহ সবাই হতাহত হয়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 300 ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ নিহতের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 3:30টায় সড়ক দুর্ঘটনার ঘটে। এদিকে এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। তারা হলেন বুয়েটের আহসানুল্লাহ হলের অমিত সাহা ও মেহেদি হাসান। মাসুদ সহ তারা 3 জনই বুয়েটের সিএসসি বিষয়ে 2য় বিভাগের শিক্ষার্থী। রূপগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম বলেন, 300 ফিট রাস্তায় একটি মোটর সাইকেলে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরও 2 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেট কার জব্দ ও চালক আটক আছে। এদিকে সহপাঠীর নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। ভরা মৌসুমে রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, ফলে এসব পণ্যের দাম কমছে। এদিকে নতুন আলুর আগমনে দাম কিছুটা কমলেও তা সহনীয় পর্যায়ে আসেনি বলে জানান ক্রেতারা। তবে কিছুটা বেড়েছে মুরগির দাম। এদিকে মূল্য বৃদ্ধির পরেও বাজারে রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। আরও জানাচ্ছেন শেখ সোহাগ। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে সিম কেজিতে 20 টাকা কমে 50 থেকে 60 টাকা, ফুলকপি প্রতিটি 30 থেকে 40 টাকা, বাঁধাকপি 40 টাকা, লাউ 40 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। কেজিতে 20 টাকা কমে নতুন আলু 60 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। শীতের মৌসুমে সবজির দাম এখন বর্তমানে কমে আছে। আপনার টমেটোর দামটা কমে নাই, নাইলে অন্য সবজি 60-50 এর ভিতরে আছে। মুদি দোকানে চালের দাম বেশি, গত সপ্তাহ থেকে 1 টাকা 2 টাকা বাড়ছে। আলুর দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সব জিনিসের দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে আছে। মানে বাজারে এসে মানে কি কিনবো কি খাবো মানে অস্থির লাগতেছে। দাম বাড়ানোর পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। এদিকে দাম বেড়েছে চালের। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু চালের দাম বেশি। প্রতি কেজি প্রতি 3-4 টাকা বাইরে গেছে। প্রতি লিটারে 8 টাকা করে বাড়ছে। এরপরও আমাদেরকে তেল দিচ্ছে না, আশানুরূপ তেল দিচ্ছে না। তেলটা একটু রেট বাড়তি দিচ্ছে, তা আমরা ওভাবে পাচ্ছি না। 2-3 সপ্তাহ আগে 170 টাকা ডজন ডিম বেচছে, হয়তো এখন শীতকালীন সবজি আসাতে ডিমের দাম অনেক কমছে। আমরা বিক্রি করতে পারতাছি না, অনেক দাম, কাস্টমারে বুঝাইতে পারতাছি না। 320-25 আমরাই কিনছি।
অন্যদিকে বাজারে মুরগির ডিমের দাম অপরিবর্তিত আছে। মুরগির দাম বেড়েছে কিছুটা, মাছের দাম কিছুটা বাড়তি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো উত্তরার রেস্তোরাঁর আগুন, আহত অবস্থায় 7 জন উদ্ধার। এবং তৃতীয় শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যাচ সেরা জাকের, সিরিজ সেরা মাহাদি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।